উন্নয়নশীল বিশ্ব থেকে উন্নত বিশ্বে চলে যাবে। এখন আসেন আপনি পিআরটা, এই পিআর পদ্ধতি হচ্ছে কিছু কিছু রাষ্ট্রের উন্নয়নশীল রাষ্ট্রের জন্য, উন্নত বিশ্বের জন্য। তো বাংলাদেশ কি, আমার কথা হচ্ছে এখন উন্নত বিশ্ব? বাংলাদেশ তো উন্নত বিশ্ব না, বাংলাদেশের মানুষ তো সভ্য না। ডক্টর ইউনূসের সাথে নির্বাচন কমিশনের তো কথা না, নির্বাচন কমিশনের কথা হবে সাধারণ মানুষের সাথে। সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা দরকার, নির্বাচন কমিশন একটা সাংবিধানিক একটা স্বাধীন প্রতিষ্ঠান, তারা তো সরকারের সাথে সরকারের সহযোগিতা নেবে, কিন্তু তারা তো তাদের কাজ করতে হবে। কিন্তু আমরা এই নির্বাচন কমিশনের মধ্যে তো সেটা দেখতে পাচ্ছি। দেখুন, আপনি প্রথম যে কোশ্চেনটা করেছেন সেটার আনসার হচ্ছে, এই মুহূর্তে একটা দল নির্বাচন নিয়ে তালবাহানা করছে, একটা দল নির্বাচনের পক্ষে অনড় আছে। এখন এখানে বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দল এই মুহূর্তে তার রাজনীতি করছে, অর্থাৎ একটা দল অন্য দলের রাজনীতি করছে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, যেই দল তার দলের রাজনীতি করবে, এটাই হচ্ছে পাস্ট কথা, এটা হচ্ছে বাস্তব সত্য রিয়েলিটি। আপনি যতই জনগণের কথা বলুন, কিন্তু যেই দল তার দলের রাজনীতি করবে। তাহলে আমার কথা হচ্ছে, সরকার কার রাজনীতি করবে? দলগুলো তার রাজনীতি করবে। এই মুহূর্তে সরকার জনগণের রাজনীতি করবে। কোন দল কি বলবে কি বলবে না, ডাজেন্ট ম্যাটার, ডাজেন্ট কেয়ার। জনগণের জন্য যেটা ভালো সেটা আপনাকে করতে হবে, তাহলে তো আপনি ধরেন সরকার উইন করবে। কিন্তু আমরা সরকারের মধ্যে সেরকম স্পিরিট এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না এবং পাই নাই গত 10 মাসে। যার জন্য আমরা বাধ্য হয়েছি এই কথা বলতে, যে আপনি যত দ্রুত নির্বাচনের পথে যাবে, তত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে, বাংলাদেশ থেকে আওয়ামী লীগ এবং রয়ের এজেন্ডা দূর হবে। আর আপনি যত তালবাহানা করবেন তত তারা শক্তিশালী হবে। এই মুহূর্তে আপনি তর্কের খাতিলে আপনি অনেক কথা বলতে পারি আপা, আপনাকে আমি, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে নির্বাচন দিতে আপনি যত লেট করবেন, এই লাভটা হচ্ছে ভারতের জন্য এবং আওয়ামী লীগের জন্য। কারণ বাংলাদেশে এখন একটা স্ট্রং শক্তিশালী সরকার নেই। আপনি যেই দিক থেকেই বলেন না কেন, বাংলাদেশে একটা ক্রান্তিকালীন সরকার আছে, এটা সারা বিশ্ব জানে। এবং এই সরকার কোথায় কোন ইউনিয়নে কি হচ্ছে, বা এই সরকার খোঁজ খবর রাখতে পারবে না। কিন্তু একটা নির্বাচিত সরকার, আমরা গত 15 বছরে যেটা দেখেছি সেটা নির্বাচিত সরকার না। আমি সত্যিকার অর্থে নির্বাচিত সরকার বলছি। আপনি বাংলাদেশকে যদি এই মুহূর্তে উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রে যদি আপনি নিয়ে যেতে চান, তাহলে আমাদের তো কিছুই নেই। আমাদের আছে কি? আমাদের আছে গণতন্ত্র, আমাদের আছে বাক স্বাধীনতা। আপনি বাংলাদেশে গণতন্ত্রকে যত স্ট্রং করবেন, নির্বাচন কমিশনকে, বিচার ব্যবস্থাকে যত ঢেলে সাজাতে পারবেন, বাংলাদেশ তত দ্রুত উন্নয়নশীল বিশ্ব থেকে উন্নত বিশ্বে চলে যাবে। এখন আসেন আপনি পিআরটা, এই পিআর পদ্ধতি হচ্ছে কিছু কিছু রাষ্ট্রের উন্নয়নশীল রাষ্ট্রের জন্য, উন্নত বিশ্বের জন্য। তো বাংলাদেশ কি, আমার কথা হচ্ছে এখন উন্নত বিশ্ব? বাংলাদেশ তো উন্নত বিশ্ব না, বাংলাদেশের মানুষ তো সভ্য না। আপনি আপনি আমি যদি ভুল না বলি, আপনি 2018 সালের ঐক্যফ্রন্টের কথা মনে আছে? 2018 সালে ঐক্যফ্রন্ট হওয়ার পরে সারা জাতি আশার আলো দেখেছে যে এই ঐক্যফ্রন্টই খুনি হাসিনা সরকারের প্যাসিস্ট হাসিনার পতন ঘটাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ঐক্যফ্রন্ট এই খুনি হাসিনার পতন ঘটাতে পারে নাই। মানুষের আশা আস্তে আস্তে নির্বাচন পর্যন্ত দুরাশায় পরিণত হয়েছে। সেটার প্রধান কারণ হচ্ছে সেখানে একক মতাদর্শের কোনো লোক ছিল না। সেখানে তারা উপরে দিয়ে মানে বিরোধী দলের কথা বলতো, সেখানে যারা দায়িত্বে ছিলেন তারা ভিতরে ভিতরে সত্যিকার অর্থে আওয়ামী লীগের লোক ছিল। তো এই যে একটা ধরেন আদর্শিক, আপনি যদি মিল না থাকে, আপনি একসাথে চলতে পারবেন না, আপনি কাজ করতে পারবেন না। তাহলে আপনি যদি 137টা দলের মধ্যে যদি একজন একজন করে প্রতিনিধি নিয়ে আসেন, আরে ভাই 137টা মতাদর্শ নিয়ে আপনি কি সরকার করবেন, আর কি গণতন্ত্র করবেন, কি উন্নয়ন করবেন? জবাবদিহিতার সরকারও থাকবে না, জনগণের সরকারও থাকবে না। সুতরাং আপনাকে আমি বলছি যে স্বাধীনতার পরে এই নির্বাচনটা হবে বাংলাদেশে এমন একটা নির্বাচন যেটা আগামী 50 বছরের জন্য রোল মডেল হবে। সত্যিকার অর্থে আপনি একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেন না রে ভাই, আপনাকে কে নিষেধ করেছে? সেই নির্বাচনটা আপনি দেন। সারা জীবন আপনাকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই জাতি মনে রাখবে। নির্বাচনের কথা আসলেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম চলে আসবে, যে তিনি চ্যালেঞ্জ মোকাবেলা করে সত্যিকার অর্থে একটা নির্বাচন দিয়েছে। তো সেই কাজগুলো তো আমরা সরকারের আচরণের মধ্যে লক্ষ্য করতে পারছি না। সরকারের প্রধান কাজ যেটা, এখন ধরেন অনেক সংস্কার আছে, আলী রিয়াজের অনেক সংস্কার, ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক সংস্কার, নির্বাচিত সরকার আসে সব সংস্কার চুড়ে ফেলে দিবে। আপনি কি করবেন? আমি কি করব? তারা করবে না, তারা তো জনগণের মাইন্ডেড নিয়ে নির্বাচনে আসছে। তো সুতরাং এই ধরনের সংস্কারে আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি সত্যিকার অর্থে নির্বাচন কমিশন সংস্কার। আপনি একটা জায়গায় যদি ঠিক থাকেন, বিশ্বাস করেন সব জায়গা ঠিক হয়ে যাবে সত্যিকার অর্থে। তো এই জায়গা নির্বাচন কমিশন মাথা উঁচু করে নির্বাচন নিয়ে জনগণের মধ্যে, জনগণ যেটা চাচ্ছে, অর্থাৎ বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ যেরকম নির্বাচন চায় সেরকম একটা নির্বাচনের জন্য তো আমরা নির্বাচন কমিশন থেকেও কোনো কিছু দেখছি না, সরকারের মধ্য থেকেও দেখছি না। মানুষ বিনা ভোটে নির্বাচন করতে করতে মানুষ নির্বাচন বিমুখ। আপনি মানুষকে ভোটাধিকার, অর্থাৎ ভোটের যে প্রয়োজনীয়তা, ভোটের যে গুরুত্ব, সেটা আপনি মানুষকে বুঝান না। যে আপনার ভোটটা আপনি 1000 টাকা দিয়ে বিক্রি করবেন না, যারা সত্যিকার অর্থে কালো টাকার মালিক আপনি তাকে ভোট দিবেন না। নির্বাচন কমিশনের তো ক্যাম্পিং করা উচিত ছিল প্রত্যেকটা ধরেন ইউনিয়নে ইউনিয়নে, মানুষকে ভোটের মুখী করা উচিত ছিল। কারণ মানুষ তো
ভোট বিমুখ হয়েছে। বাংলাদেশে তো গণতন্ত্র বলতে কিছু ছিল না, তো সেটা তো মানুষ তো ওনারা বুঝে শুধু আলোচনা দল। করছেন না, সেটা না না ডক্টর ইউনূসের সাথে নির্বাচন কমিশনেরও তো কথা হয়েছে, কি কথা হয়েছে সেটাও না আমরা। ডক্টর ইউনূসের সাথে নির্বাচন কমিশনের তো কথা না, নির্বাচন কমিশনের কথা হবে সাধারণ মানুষের সাথে। সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা দরকার, নির্বাচন কমিশন একটা সাংবিধানিক একটা স্বাধীন প্রতিষ্ঠান, তারা তো সরকারের সাথে সরকারের সহযোগিতা নেবে, কিন্তু তারা তো তাদের কাজ করতে হবে। কিন্তু আমরা এই নির্বাচন কমিশনের মধ্যে তো সেটা দেখতে পাচ্ছি না। তারা যদি ঐক্যমত কমিশনের সাথে বৈঠক করে, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে, তাহলে কি জনগণ ভোট দিতে আসবে? জনগণকে বুঝাতে হবে যে বাংলাদেশে ভোটিং ব্যবস্থা ভেঙে পড়েছে। সারা বিশ্ব আমাদেরকে বলছে যে বাংলাদেশে গণতন্ত্র নেই, আপনার এই বাক স্বাধীনতা নেই। আমরা সেটা ফিরিয়ে আনতে চাচ্ছি। আপনাদের একটা ভোট, সত্যিকার অর্থে আপনারা দলকে ভোট দিবেন না, আপনারা ব্যক্তিকে ভোট দিবেন। আপনার যদি মনে হয় আপনার আসনের 10টা প্রার্থী দাঁড়াবে, যাকে আপনার পছন্দ, যাকে ভালো মনে হয় আপনি তাকে ভোট দিবেন। এই একটা জায়গায় থাকুন না, তাহলে দেখবেন যে আপনার পুরো সিস্টেমটা ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা সেটা রাজনৈতিক দলগুলোর মধ্যেও দেখছি না, বড় নির্বাচন কমিশনের মধ্যেও দেখছি না, সরকারের মধ্যেও দেখছি না। এই জন্য আমাদের সবচেয়ে বড় আফসোস যে আমাদের সংগ্রামটা তো নির্বাচনকে কেন্দ্র করে, কিন্তু আমরা নির্বাচনের কথা বললে মানুষ আমাদেরকে ভিন্ন সুরে কথা বলে, যে কেউ ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে, বা শুধুমাত্র একটা নির্বাচন দেওয়ার জন্য এই জুলাই আগস্টের অভ্যুত্থান হয় না। তাহলে ভাই জুলাই আগস্টের অভ্যুত্থান কেন হয়েছে, মানুষ কেন শহীদ হয়েছে? এটা আপনাকে মোটা দাগে আসতে হবে, সত্যিকার অর্থে বেসিক যে রুলটা, বেসিক জায়গায় আসতে হবে আপনাকে, যে আমাদের সংগ্রামটা তো ছিল গণতন্ত্রের জন্য, আমাদের সংগ্রাম ছিল মানুষের বাক স্বাধীনতার জন্য। আমরা ফেসবুকে পোস্ট করতে পারতাম না, টকশো করতে পারতাম না, সেটার জন্য। এবং এই ধারাটা যেন অব্যাহত থাকে। মানে এই একটা নির্বাচন হবে সুষ্ঠু, ডক্টর মোহাম্মদ ইউনূসের আবার দলীয় সরকার আসবে, আবার নির্বাচন কারচুপি করবে, আবার আমরা জুলাই আগস্ট ঘটাবো। এই জন্য কি আমরা এই জুলাই আগস্ট হয়েছে? এই অভ্যুত্থানের মানে হচ্ছে আপনাকে এমন শক্তিশালী একটা নির্বাচনী ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে রাখবেন, সরকার আসবে, সরকার যাবে, কিন্তু আমার নির্বাচনী ব্যবস্থা কেউ হাত দিতে পারবে না। উন্নত বিশ্বের মতো একটা নির্বাচনী ব্যবস্থা করেন, এই একটা জায়গায় ঠিক থাকেন, সব হয়ে যাবে। তা না হলে বাংলাদেশে এখন যা হচ্ছে, আমি মনে করি এটা আমাদের সকলের জন্য দুর্ভাগ্য, কারণ আমরা এটা দেখতে চাই নাই। গত 10 মাসে বাংলাদেশে সত্যিকার অর্থে যা হওয়ার কথা ছিল, যে সংস্কার হওয়ার কথা ছিল, যে বিচার হওয়ার কথা ছিল, পতিত যারা ছিল তারা পালিয়ে থাকার কথা ছিল, আমরা দেখছি যে খুনিরা ঘুরে বেড়াচ্ছে, বিপ্লবীরা কোণঠাসা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। তারা আতাত করছে, কোন রাজনৈতিক দলের সাথে আতাত করছে, সরকারের কোন এজেন্সির সাথে আতাত করে তারা ঘুরে বেড়াচ্ছে টাকা পয়সা দিয়ে। এটা তো বাংলাদেশের জন্য শুভকর নয়। এই জায়গায় সরকার তো স্ট্রং থাকতে পারতো, কিন্তু সরকার থাকতে পারে না, যে মানে আমি মিথ্যা যেটা মামলা দেওয়া হচ্ছে।